আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। 2026 সালের নভেম্বরে জাতিসংঘের এলডিসি তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। এবার পুরো খবর। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে সিআইডি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা করা হয় ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র। এই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ২০২০ সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় মেয়র তাপসের বিজয়ী হবার ফলাফলকে অবৈধ ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। তার স্থলে বিএনপির নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন বিচারক। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে ঈদের পর গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নাজিবুর রহমানের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে আধিপত্য বিস্তার করে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগ আনেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফলাফল ও গ্যাজেট বাতিল চেয়ে নির্বাচনের ১ মাস পর আদালতে মামলা করেন ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ ৮ জনকে। এ মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গ্যাজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবী। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, অনিয়মই ছিল আওয়ামী লীগ নেতাদের জয়ের হাতিয়ার। দলের সমর্থন পেলে মেয়র হিসেবে শপথ নিতে চান তিনি। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। রায়ের পর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, সবার আগে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুকের সাথে বৈঠকে ডক্টর ইউনুস একথা জানান। তিনি বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়া এশিয়ার বোয়া ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সাথে অন্য এক সাইডলাইন বৈঠক করেন ডক্টর ইউনুস। বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন
এবং পরামর্শ চেয়েছেন প্রফেসর ইউনূস। এ সময় বান কি মুন ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। এর আগে পৃথক বৈঠকে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউর সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। কু ডংইউর সাথে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। এছাড়া ব্যাংক অফ চায়নার সাবেক ডেপুটি গভর্নর সহ বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে হাইনান থেকে বেইজিংয়ে যান তিনি। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানতে এবার যাচ্ছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন আহমেদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কেমন দেখছেন? হ্যাঁ লিমা, আমি আছি মুন্সিগঞ্জের পদ্মা সেতুর বাঁ প্রান্তে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার প্রান্ত এই টোল প্লাজা আগে শিমুলিয়া ঘাট ছিল, এখানে এখন পদ্মা সেতু হয়তো এখান থেকে যানজট করে। সকাল থেকেই চাপ লক্ষণীয়। গতকাল থেকেও কিছু যানবাহন পারাপার হয়েছে, তবে এই সংখ্যাটা আজ ভোর থেকে বেড়েছে এবং মোটরসাইকেলের সংখ্যা অত্যাধিক। এখনো প্রায় কয়েক হাজার মোটরসাইকেল এখানে আছে অপেক্ষমান পারাপারের জন্য। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার এখানে পদ্মা সেতু প্রান্তে যে দূরপাল্লার বাস সহকারী মোটরসাইকেল রয়েছে এবং যত দূর চোখ যায় শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল, যেখানে তারা অপেক্ষামান রয়েছে এই পদ্মা সেতু পাড়ি দিবে এবং পাড়ি দিয়ে তার ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করবে। এবং এছাড়াও আমি এখানে দূরপাল্লার বাসও দেখছি যে সকাল থেকে তারা পাড়ি দিচ্ছে এখান থেকে মানুষ যাত্রী ভরে ভরে, এবং অপর প্রান্ত থেকে যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে যে খালি বাসগুলি এটাও ঢাকার মুখে আসছে, তারা আবার যাত্রী ভরে আবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 24টি জেলা রয়েছে তারা পাড়ি দিবে। তবে প্রতিটি মোটরসাইকেলেই তাদের আত্মীয় স্বজন, তাদের ওয়াইফ অথবা তাদের ভাই ব্রাদার এবং তারা সন্তানরা তার সাথে একসাথে যাচ্ছে এবং এখানে রয়েছে যে যাত্রীগুলি তারা সবে হাসবে, তারা আনন্দ ভাগাভাগি করতে তার পরিবারের সাথে ঈদ করতে চায়। তাদের এই সামান্য অল্প কিছু সময় অপেক্ষামান তাদের এটা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিবে। তারা বলেছে এটা কোনো সমস্যাই নাই, আমরা পাড়ি দিব এবং সবার সাথে ঈদ করবো গ্রামে যে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম ঈদ যাত্রার খবর। ছুটির দিনে সকাল থেকেই ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢাকার ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। তিনি এই মুহূর্তে আছেন কমলাপুর রেল স্টেশনে। আবির, ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে? গতকাল শেষ কর্মদিবস থাকার পর আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুরু হওয়ার কারণে কিন্তু আজকে থেকে মানুষ ভিড় করছে। সকাল থেকে যেটি দেখা গেছে বাস টার্মিনালগুলোতে কিন্তু গত কয়েকদিন তেমন ভিড় না থাকলেও আজকে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমি কমলাপুর রেল স্টেশনে রয়েছি। এদিকে দেখাতে চাই যে এই রেল স্টেশনে কিন্তু প্রচুর ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং তারা যেটি বলছেন যে এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গেট থেকে কিন্তু এবারে কিন্তু একটু আলাদা রকম, অর্থাৎ গেট থেকে কিন্তু দেখা গেছে টিকিট কাটতে, যার কারণে কিন্তু বিশৃঙ্খলতা তুলনামূলক কম দেখা গেছে। কিন্তু এদিকে যদি দেখায় যে ছাদে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে এবারও যাত্রীরা উঠে বসেছেন। তাদের কাছে তারা যেটি বলছেন যে টিকিট কাটার পরেও তারা এই বিষয়টি বলছেন, যার কারণে যেভাবে হোক বাড়িতে তাদের যেতেই হবে, যার কারণে ছাদে করে হলেও একটু আগে হলেও যাওয়া যাবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বা তেমন কোনো তথ্য জানা যায়নি। তবে দুই একটি ট্রেন 10 থেকে 15 মিনিট দেরি করেছে এবং বাসের যে কথাগুলো বলছি যে ঘরমুখো মানুষের কিন্তু রাস্তায় প্রচুর ভিড় দেখা গেছে এবং এখান থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলতা বা তেমন কিছু ঘটেনি। শুধুমাত্র ছাদে উঠে যাত্রী যাচ্ছেন এবং টিকিট নিয়েও তেমন কোনো বাড়তি ভাড়ার অভিযোগ বা তেমন কিছু এখন পর্যন্ত জানা যায়নি। তো কমলাপুর রেল স্টেশন থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানছিলাম ঈদ যাত্রার খবর।
জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার বক্তব্যে এর যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখান এলাকার গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। হাসিনা ও তার পরিবার ব্যাংক, বিমান লুট, বড় বড় প্রকল্পের আড়ালে অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কি কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, কি চাকরি করে? তো সে আমেরিকা, দুবাই, বিভিন্ন জায়গায় নাকি থাকে। কিভাবে থাকে? শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। বিগত 15 বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে, তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্র নীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। নাহিদ ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। এর সব কিছুরই বিচার নিশ্চিত করতে হবে। ভারতের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতীয় মিডিয়া 5 আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে, এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় 6 ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুটপাট করছিল ডাকাত দল। বাসার বাসিন্দারা 999-এ ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। বেশ কয়েকজন পালিয়ে গেলেও 4 জনকে আটক করা হয়। পরে আটককৃতদের কাছে জিজ্ঞাসাবাদের পর আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে 20 থেকে 25 জনের একটি দল ধানমন্ডি 8 নম্বর রোডের একটি বাসায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে। দলটির সবার গায়ে র্যাব লেখা জ্যাকেট ছিল। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য জনপ্রতি মাসিক $12 বরাদ্দ বহাল রাখছে জাতিসংঘ। বৃহস্পতিবার সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRC মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মাসিক $12 ও ভাসানচরে অবস্থানরতদের জন্য $13 বরাদ্দ দেওয়া হচ্ছে। WFPর এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ঠিক রাখতে সহায়তা করবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।